রূপপুরে হাসিনা জয় টিউলিপের হরিলুট, $5 বিলিয়ন দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল। 14 বছরে নিজেদের স্বার্থেই বাণিজ্য করেছে ভারত, সিকিভাগও মেলেনি প্রতিশ্রুত ঋণ সহায়তা। সরকার চাইলে গুমের নির্দেশদাতা শেখ হাসিনার বিচার সম্ভব, বলছে তদন্ত কমিশন। অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা জনগণের সামনে আসা উচিত, বললেন তারেক রহমান। মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি চাকরিজীবী, সচিবালয়ে আজও পদবঞ্চিতদের অবস্থান। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। কাল মহান বিজয় দিবস, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ। রূপপুর বিদ্যুৎ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের $5 বিলিয়ন বা $500 কোটি দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের নিষ্ক্রিয়তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। শাকের আরজুর রিপোর্ট। আগস্ট মাসের মাঝামাঝিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন বলে তথ্য প্রকাশ করে গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইট। ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়, এই আত্মসাতের কাজে তাকে সহায়তা করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার নামে এই বিশাল অর্থের লেনদেন করেন। যদিও 25 আগস্ট $5 বিলিয়ন ঘুষের অভিযোগকে গুজব বলে দাবি করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটোস্কি। এই অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকে আগস্টে আবেদন করা হয়েছিল, কিন্তু দুদক কোনো পদক্ষেপ না নেয়ায় গত 3 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ। রিটের রুলের পাশাপাশি অভিযোগ তদন্ত চাওয়া হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে রাশিয়ান গভর্নমেন্ট এবং একটি রাশিয়ান কোম্পানি রোসাটম জড়িত আছে, এর সাথে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকি এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন। রোববার শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। দ্যাট ইজ ওয়াই এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন, এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনার পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। রিটের নথিতে ওই প্রতিবেদনগুলো যুক্ত করা হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। গেল 14 বছরে ঋণের অর্থ ছাড়সহ বাণিজ্য ক্ষেত্রে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেনি ভারত। 3টি এলওসি অর্থাৎ লাইন অফ ক্রেডিটে $736 কোটি ঋণ সহায়তা প্যাকেজে বাংলাদেশ পেয়েছে মাত্র $165 কোটি, যার অধিকাংশ প্রকল্পই ভারতের স্বার্থ সংশ্লিষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, পারস্পরিক সমঝোতার মাধ্যমেই এগিয়ে নিতে হবে প্রকল্পগুলো। আদিত্য মামুনের রিপোর্ট। সড়ক, রেলপথ, বিদ্যুৎ উৎপাদন সহ 40টি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ভারতের সাথে মোট ঋণ চুক্তি হয় $736 কোটি। নানা গড়িমসি করে 15টি প্রকল্প বাস্তবায়ন হলেও এখনও শেষ করা যায়নি 8টি প্রকল্প। দীর্ঘ সময় পার হওয়ায় ঋণের বোঝা বাড়ছে বাংলাদেশের উপর। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ভারতের অন্যান্য উন্নয়ন সহযোগীদের তুলনায় বাংলাদেশের প্রকল্পগুলোতে অর্থ সরবরাহে ধীরগতি ছাড়াও আছে মোট প্রকল্পের কেনাকাটা সংক্রান্ত জটিলতা। চুক্তি স্বাক্ষরের মধ্যে সুনির্দিষ্ট একটা সীমার মধ্যে
টাকাটা সবটা ফেরত দিতে হবে, প্রকল্প বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা হলেও প্রকল্প হয়তো শেষ হলো না, কিন্তু টাকা ফেরত দিয়ে দিতে হবে। এইসব ব্যাপারগুলিতে আমার মনে হয় যে আমাদের আরেকটু চিন্তাভাবনা করতে হবে। তবে রাজনৈতিক বাস্তবতায় প্রতিশ্রুতি রক্ষায় ভারতের সাড়া না পাওয়াকে দুষছেন এই অর্থনীতিবিদ। প্রতিশ্রুতিটা 100% রাখতে যতটা রাখার কথা ছিল ততটা রাখেনি, আর তাদের নিজেদের স্বার্থটাই তারা বেশি দেখেছে। ইতোমধ্যে 2% সুদে মোট ঋণের 37 কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এখন প্রয়োজন চুক্তি যাচাই করে বাদবাকি অর্থ ছাড়ে দুই দেশের কূটনৈতিক বোঝাপড়া। প্রথম লাইন অফ ক্রেডিট যেটা, সেখানে কিন্তু $1 বিলিয়ন ছিল, $200 মিলিয়ন পদ্মা সেতুতে গ্র্যান্ট হিসেবে গেছে, থাকলো কত $800 মিলিয়ন। ওই $800 মিলিয়ন প্রকল্প বাস্তবায়নের যখন দেরি হয়েছে তখন ওইটা কস্ট হয়ে গেছে $862 মিলিয়ন। তার মানে আমার বাড়তি আরও $62 মিলিয়ন তার কাছ থেকে ঋণ নিতে হলো। তবে প্রাপ্তির হিসেবে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারতই। ট্রানজিট সুবিধাসহ বাংলাদেশের আশপাশের রাজ্যগুলোর যোগাযোগ সহজ হয়েছে প্রকল্পগুলোর কারণে। এই সাবকন্টিনেন্টে চীন এবং ভারতে কিন্তু এই বিভিন্ন দেশের সঙ্গে তারা ঋণ দেয় এবং তাদেরকে এগিয়ে নিতে চায়। সে জায়গায় কিন্তু নিজেরে এগিয়ে যাওয়া হয়, কিন্তু যেসব দেশের সঙ্গে আছে সেসব দেশের কিন্তু মানে রিসার্চ করে এটা বলা যেতে পারতো আর কি, যে আমরা কত % আমাদের প্রোগ্রেস হয়েছে এই দীর্ঘ সময়ে। কেবল ঋণ সহায়তা নয়, বরং সার্বিক বাণিজ্য ক্ষেত্রেই বড় দেশ হিসেবে ভারত লাভবান হলেও সেদেশে রপ্তানি বাজার সম্প্রসারণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। $700 বিলিয়ন বাজার, সেখানে মাত্র $2 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এই দেশে রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ, এমনটাই মন্তব্য অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। অন্যদিকে অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির উপর সরকারের সংস্কার কর্মসূচি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তৌহিদুর রহমানের রিপোর্ট। ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজন করে এই কনফারেন্স। সংগঠনের সভাপতি হুমায়ুন রশিদ অর্থনীতির সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। বিগত সরকারের সময় সামগ্রিকভাবে অভ্যন্তরীণ এবং বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। Investment environment within which the private investment is supposed to be competitive. ব্যাংক খাত সহ সামগ্রিক বিষয় নিয়ে মধ্যমেয়াদী সমন্বিত রূপরেখার তাগিদ দেন তিনি। যদি আমি না বুঝি যে আমার করের হারটা কি হবে, যদি আমি না বুঝি আমার আমদানি শুল্ক কি হবে, যদি আমি না বুঝি যে আমার টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে, এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে। অর্থনীতিতে নানা সমস্যা আছে মন্তব্য করে বিগত সময়ে ব্যবসায়ী এবং নীতি নির্ধারকরা মিলেমিশে দুর্নীতি করেছেন। রাজনীতিবিদদের আতাতে বাজারে এখনো হচ্ছে চাঁদাবাজি, বলছেন অর্থ উপদেষ্টা। রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। ইউ জাস্ট গো টু এনি মার্কেট, আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। তবে চড়া মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে সমস্যা থাকার পরও বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় নেই বলে দাবি অর্থ উপদেষ্টার। আমার পলিসি হলো জাস্ট ট্যাক্স ইস্যু করা পলিসি। আই প্রিপেয়ার ব্রিফ ফর দ্য গভর্নর, দ্য আদার পিপল ক্যান ট্যাক্স কে উঠাবে, কাকে মারবে, কাকে ধরবে, সেটা তার কাজ। দেয়ার মে বি অফকোর্স খুব ড্রামাটিক কিছু করবো না আমরা, বাট সাম মেজার্স হ্যাভ টু বি টেকেন। ভবিষ্যতে ব্যবসায়ীদের ইনসেনটিভ বা বিশেষ সহায়তার দিকে না তাকানোর আহ্বান জানান অর্থ উপদেষ্টা। সো কল ইনসেনটিভস আর ওভার, এটা ভবিষ্যতে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গত 15 বছরের সবচেয়ে বেশি গুম হয়েছে 2016 সালে। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে র্যাবকে। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ 5 জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। যদিও আলামত নষ্ট হওয়ায় তদন্ত সময় সাপেক্ষ। তবে সরকার চাইলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচারের আওতায় আনা সম্ভব বলে মনে করছে গুম সংক্রান্ত কমিশন। মানিক শিকদারের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের বিরুদ্ধে উঠেছে গুম খুনের বহু অভিযোগ। 2014 সালে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন কাণ্ডে র্যাব সদস্যদের
যুক্ত থাকার প্রমাণ মেলে। শনিবার প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ড ট্রুথ শিরোনামে প্রতিবেদন তুলে দেয় গুম কমিশন। এতে 1676টি গুমের অভিযোগ পাওয়া গেছে বলে জানানো হয়। আমরা এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছি, যে 1600-1700 যে মানে অভিযোগ আমাদের কাছে এসছে, এটা বাছাই প্রক্রিয়ায় চলছে এবং এইটার মধ্যেও কিছু সংখ্যক হয়তো বাদ যেতে পারে আমাদের ক্রাইটেরিয়ার সাথে যদি না মিলে, তবে অধিকাংশই আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলবে, এটাই মানে আমরা আশা করছি। গত 15 বছরে 2016 সালে 130টি গুমের তথ্য পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ গুমের তথ্য পাওয়া যায় 2018 সালে 89টি, 2017 সালে 84টি, 2015 সালে 78টি আর 2013 সালে 73টি গুমের তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা বা এই ধরনের চক্ররা যে নির্দেশনা তাদের দিত, এখানে তাদের বিশেষ বিশেষ লোক ছিল এবং তারা এটা বাস্তবায়ন করত। এসব ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 5 জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ মিলেছে। এদের বিচারের আওতায় আনতে সরকার ও আন্তর্জাতিক মহলের সহযোগিতার প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, তারপরে ডিবির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম এবং পরবর্তীতে ডিবির অন্যতম হারুনুর রশিদ, র্যাবের জিয়াউল হাসান, এই নামগুলো ঘুরে ফিরে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এসছে এবং তথ্য যাচাই বাছাই করে কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তাদের একটা সংশ্লিষ্টতা আমরা দেখছি। আরেকটা হচ্ছে বিচার কিভাবে হবে, কোন আইনে হবে, কোন কোর্টে হবে, এটা নির্ধারণ করবেন সরকার। আমরা আমাদের রিপোর্টটি সরকারের কাছে দিয়েছি। গুমের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রয়োজন আরও তদন্ত। বেশিরভাগ ক্ষেত্রে আলামত নষ্ট করা হয়েছে। আলামত পুনরুদ্ধার বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন গুম কমিশনের এই সদস্য। আমরা যে অনুসন্ধানগুলি চালিয়েছি এবং যে গোপন সেলগুলো আমরা দেখেছি, সেটির দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আলামত সংগ্রহ ও তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে গুম কমিশন। গোপন জায়গায় হয়তো দাহ করা হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নতুন বাংলাদেশে পুলিশকে জনবান্ধব করতে কাঠামো গঠন সহ আইনের মাধ্যমে দায়বদ্ধ করা হবে। পুলিশ সংস্কার কমিশন আয়োজিত আলোচনায় এমনটাই জানানো হয়েছে। আর এতে অংশ নিয়ে মানবিক পুলিশ গড়ার তাগিদ দেন বিভিন্ন সময়ে পুলিশি নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। মফিউর রহমানের রিপোর্ট। আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। জুলাইয়ের উত্তাল আন্দোলনে শহীদ আনাসের মা পড়ে শোনালেন ছেলের লেখা শেষ চিঠি। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। আনাসের মতো আরও অনেকেই শহীদ হন রক্তিম জুলাই আগস্ট বিপ্লবে। পুলিশ সংস্কার কমিশন আয়োজিত আলোচনায় সে বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। সেদিন যাত্রাবাড়ি থানার মেন গেটের মেন ফুটেজের সামনে হানিফ ফেলাবার নিচে আমার ছেলের রক্তাক্ত দেহটা পড়ে আছে, আমি জানি না। আমার ভাই ছিল একমাত্র আমাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। গেল সরকারের সময়ে পুলিশি গুম খুনের শিকার হন অনেকে। এছাড়াও নানাভাবে হন পুলিশের নির্যাতনের শিকার। 2013 সালে গুম হওয়া সন্তানের জন্য মায়ের চোখের জল এখনো শুকায়নি। তার আহাজারিতে আবেগপ্রবণ হয়ে ওঠে গোটা হলরুম। নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা বললেন, নতুন বাংলাদেশে পুলিশকে রাজনীতি মুক্ত মানবিক হতে হবে। আমি শুধু পুলিশের কাছে এইটুকুই বলতে চাই, আপনারা আমাদের বন্ধু হয়ে থাকেন, আপনারা আমাদের কথা শুনেন। নিয়োগের ব্যাপারে কোনো রকম কোনো দুর্নীতির ব্যবস্থা না থাকে, এই জন্য ব্যবস্থা নেওয়া জরুরি। সভায় সংস্কার কমিশনের সদস্যরা পুলিশকে আইন দ্বারা দায়বদ্ধ করার কথা বলেন। বেশিরভাগ দোষর যদি করার সুযোগ থাকবে না, বা কাউকে বেছে নিয়ে বা ওই যে চৌধুরীকে আলাদাভাবে ইমিউনিটি দিয়ে একটা জেলাকে তছনছ করে দেওয়া, আমরা যদি ওই জায়গাটা ভাঙতে না পারি, তাহলে বোধহয় এই যে নির্যাতন, নিপীড়ন, এই যে কান্না, এই রোল আমরা বন্ধ করতে পারবো। অ্যাকাউন্টেবিলিটি যখন করবে, তো অটোমেটিক্যালি তারা কিন্তু রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ সুযোগটা একটু কমে আসবে। সাধারণত পুলিশের হাতে মারণাস্ত্র থাকা উচিত নয় বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান। প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ বাহিনীকে, ভবিষ্যতে যদি পুলিশ বাহিনী শান্তিপূর্ণ থাকে এবং যদি শুধু কখনো প্রয়োজন হয়
হানিকর কোনো অস্ত্র যেন ব্যবহার না করতে পারে। পুলিশের এই সংস্কারে প্রস্তাব করা হতে পারে ইউরোপীয় মডেলও। আর পুলিশ বাহিনী মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে, রাষ্ট্র মেরামতের তাদের কতদিন প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের কর্মপরিকল্পনা রোডম্যাপ জনগণের সামনে আসা উচিত, কিন্তু রোডম্যাপের কথা শুনলেই কোনো কোনো উপদেষ্টার মুখ শুকিয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সকল অস্পষ্টতা কাটিয়ে নির্বাচনী রোডম্যাপে এগিয়ে যাবে বাংলাদেশ। মাহিলা ইসলামের রিপোর্ট। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, যাতে অংশ নেন দলটির শীর্ষ নেতারা। তারা বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বিএনপি। এই সময় বিএনপির মহাসচিব বলেন, বিএনপির 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। বোনেরা, মায়েরা তারা কাজ করছেন কারখানাতে, আমাদের রপ্তানি হচ্ছে, আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্য। সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারের কর্ম পরিকল্পনার রোডম্যাপ জনগণের সামনে আনতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। তারেক রহমান বলেন, সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপের পথে হাঁটবে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাত পোহালেই মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা এরই মধ্যে শেষ হয়েছে, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামবে লাখো মানুষের। সকালে রাষ্ট্রপতি ও সরকার প্রধান সহ উপদেষ্টাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের ফটক। গেল 1 মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ করছে দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর। ধোয়া মোছার পর রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে বেদি পর্যন্ত যাওয়ার সড়ক। সড়কের পাশে লাগানো হয় রঙিন গাছ। ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, ধোয়া মোছার কাজ করিতেছি এবং রং তুলির কাজ করিতেছি। প্রতি বছরই রং তুলির কাজ করি, তাই এবছরও করছি সৌন্দর্যের জন্য। গণপূর্ত অধিদপ্তর জানায়, গেল 15 দিন আগে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। এরপর থেকেই দিনরাত শুরু হয় সংস্কার কাজ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। জনগণের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে 16 ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 5ম সভায় বিজয় দিবস উদযাপন, বিশ্ব ইজতেমা এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘ বৈঠক হয়। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে সর্বাত্মক গুরুত্বের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর ছিনতাই প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও নজর দিতে বলা হয়েছে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে। যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং 25শে ডিসেম্বর 31শে ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো খারাপ কোনো কিছু নেই। অন্যান্যবারে যেভাবে হয়েছে এবারও এইভাবেই হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন
গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। সব সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ে এ ভাতা দেয়া শুরু হবে। পদোন্নতি বঞ্চিত 764 জনকে পদমর্যাদা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রশাসনে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। দলীয় নয়, প্রশাসনে পেশাদার কর্মকর্তা চায় দলটি। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাজার দরের সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে ভাতার হার ঠিক হবে। তবে কমিটির সদস্য সচিব এবং জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান জানান, পে স্কেল একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যাতে বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। পদোন্নতি বঞ্চিত 764 জনকে পদমর্যাদা দিয়ে সকল আর্থিক সুবিধা দেওয়া হবে এবং দ্রুত সময়ে হবে প্রজ্ঞাপন। সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার, সব কিছুতে তো সময়। আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম, এখন 16 দিনে তো হয়নি। জনপ্রশাসন সংস্কারের সুপারিশ জমা দিয়ে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার কথা বলেছে বিএনপি। প্রত্যেক জাতীয় নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, জেলা প্রশাসক ফিটলিস্ট করা, আওয়ামী অনুসারীদের প্রশাসন থেকে দ্রুত সরিয়ে দেওয়ার সুপারিশও করেছে দলটি। স্বচ্ছ জবাবদিহিমূলক জনপ্রশাসন, যারা সেবক নয়, সে প্রশাসক নয়, সেবক হিসেবে জনগণের সঙ্গে থাকবে, সামনে আগাবার সময় সতর্কভাবে আগাবেন, দ্যাট আই এগ্রি, যাতে করে ফাউল লোক না আসতে পারে, দলীয় লোক না আসতে পারে। এদিকে সচিবালয়ে আজও পদবঞ্চিতরা অবস্থান নেন জনপ্রশাসন সচিবের অফিসের সামনে। জাকির খান সাহেবের প্রতিবেদন অনুযায়ী প্রজ্ঞাপনটা দিয়ে দিলেই আমাদের সম্মানটা ফিরে পাই আমরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পূর্ব তিমুরের সাথে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি সই হয়েছে। রোববার সফররত দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। এ সময় দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। সব আনুষ্ঠানিকতা শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সরকার প্রধান। শুরুতেই পূর্ব তিমুর ও বাংলাদেশ স্বাধীনতার জন্য একই ধরনের সংগ্রাম করেছে বলে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট। এ সময় ডক্টর ইউনুসের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট জোসে রামোস। বলেন, এমন নেতৃত্ব পাওয়া একটি জাতির জন্য ভাগ্যের ব্যাপার। So Bangladesh is very fortunate, very lucky to have this. এমন যোগ্য নেতৃত্ব পেয়ে বাংলাদেশ আসলেই ভাগ্যবান। দেশ পরিবর্তনে তিনি তরুণদের সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়। ডক্টর ইউনুস পূর্ব তিমুরের শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশিদের কাজের কথা উল্লেখ করেন। আসিয়ানের সদস্য হতে চলা দেশটি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে বলেও আশা তার। খুব দ্রুতই পূর্ব তিমুর আসিয়ানের সদস্য হতে চলেছে। তখন রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান যাতে বাংলাদেশকে সহযোগিতা করে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। এ সময় চুক্তির বাইরেও বাংলাদেশ ও তিমুরের সম্পর্ক আরো বহুদূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন দুই সরকার প্রধান। আমরা মাত্রই চুক্তি ও সমঝোতা স্মারক সই করলাম, তবে আমরা আসলে এর চেয়েও বেশি কিছু করতে চাই, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে। 2004 সালে আমি যখন প্রথম পূর্ব তিমুর ভ্রমণ করি, তখন সেখানকার শহর তো বটেই, গ্রামেও বাংলাদেশে অনেক পণ্য দেখেছি। তারা এসব পণ্য ব্যবহার করে খুব খুশি। তিমুরকে এ বাণিজ্য আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছি। এর আগে দুই সরকার প্রধানের উপস্থিতিতে ভিসা অব্যাহতির চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
সকালে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল জোসে রামোস হোর্তাকে গার্ড অফ অনার দেয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জোসে রামোস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। ঢাকা থেকে গাজীপুর রুটে 4 জোড়া ট্রেন, বিআরটি প্রকল্পে বিআরটিসি বাস। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। বিএনপি ভাঙার কোনো চেষ্টায় সফল হয়নি, বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে। তারেকের অদম্য সাহস আর সঠিক নেতৃত্বে দলটাকে এক রাখা সম্ভব হয়েছে, এমনটাই বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সম্প্রতি জ্যেষ্ঠ সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে নানা প্রসঙ্গ। এদিকে 7 বছর পর 21 ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশে সশরীরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। মুক্ত হয়ে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দীর্ঘদিন পর তাকে দেখা যায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। সাংবাদিক মতিউর রহমান চৌধুরী ফিরোজা গিয়ে কথা বলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। দেশের রাজনীতি প্রসঙ্গে বিএনপি ভাঙার চেষ্টা সফল হয়নি, বরং শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। শেখ হাসিনার 15.5 বছরের শাসনের অবসান এবং ভারতে পালিয়ে থেকে বিতর্কিত বক্তব্য নিয়েও পাল্টা আঘাত করেননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শুধু বললেন ধ্বংসস্তূপ থেকে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন জাতীয় ঐক্যের। তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন বেগম খালেদা জিয়া। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মোহাম্মদপুরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রিজভী আরও বলেন, সরকারের উপদেষ্টাদের বক্তব্যে 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে হেয় করলে দিন দিন অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা হ্রাস পাবে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ছাত্র জনতার আন্দোলন মূলত রাজনৈতিক দলেরই আন্দোলন। সরকার বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি করা, কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকারকে, এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর কলাবাগান থানার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলে ছাত্রলীগ সভাপতি নিশিতা ইকবাল নদীসহ 4 ছাত্রলীগ কর্মীর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় নিশিতা ইকবাল নদীসহ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, এআইইউবির ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভনকে। পরে কলাবাগান থানার মামলায় গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। শুক্রবার ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে তারা নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেলে রাতেই মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার করা হয়েছে এবং তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হয়। আমরা বিজ্ঞ আদালতে তার রিমান্ড বাতিলপূর্বক জামিনের জন্য প্রার্থনা করেছিলাম। আমাদের সাবমিশন ছিল নিশিতা ইকবাল নদী, তিনি 2018 সালে ছাত্রলীগের সাবেক হন। এর পরবর্তীতে তিনি রাজনীতির সাথে জড়িত নন, এই মামলায় রেজাল্টভুক্ত আসামি ছিলেন এবং এখানে তাকে শুধুমাত্র স্লোগান দেওয়ার কারণে এই মামলায় আজকে ধরা হয়েছে। 2009 সালে পিলখানায় বিডিআর হত্যা নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনা তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পথ পরিবর্তনের পর জোরালো হয়ে ওঠে বিডিআর হত্যার পুনঃতদন্তের দাবি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বলেছে যে 2টা মামলা পেন্ডিং আছে, অর্থাৎ ক্রিমিনাল 2টি মামলা পেন্ডিং আছে এবং চলমান আছে। সেই চলমান থাকা অবস্থায় তারা এই সময়ে কোনো ধরনের কমিটি গঠন এখন পর্যন্ত করবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেন্ট মার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। পরে আইনজীবী আমির হোসেন বলেন, সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে সরকার বিধিনিষেধ আরোপ করেছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যুক্ত করে সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রুল জারি করেছেন। সেন্ট মার্টিনে গমন এবং সেখানে অবস্থান করার উপরে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এটা কেন অবৈধ ঘোষণা করানো হবে না, এটার উপরে রুল দিয়েছে 4 সপ্তাহ। গাজীপুর থেকে বিআরটি প্রকল্পের সড়ক দিয়ে বিআরটিসি বাস সার্ভিস ও ঢাকা গাজীপুর ঢাকা রুটে 4 জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। সকালে উদ্বোধন শেষে রেল, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এখন কর্মজীবী মানুষ সহজেই ঢাকায় অফিস করে ফিরে আসতে পারবেন। এ সময় রেল ও বিআরটি প্রকল্পে দুর্নীতির তদন্ত হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এদিকে ট্রেন ও বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বসিত গাজীপুরবাসী। প্রতিনিধি অপূর্ব রায় তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে ঢাকা গাজীপুর ঢাকা রুটে চালু হলো 4 জোড়া কমিউটার ট্রেন। জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা এখান থেকে যে অফিস করতে পারেন এবং অফিস শেষে এখানে আবার ফিরে আসতে পারেন। এদিকে বিআরটি প্রকল্প পুরোপুরি শেষ না হওয়া সত্ত্বেও পরীক্ষামূলকভাবে গাজীপুরের শিববাড়ি থেকে এয়ারপোর্ট হয়ে গুলিস্তান পর্যন্ত 10টি বিআরটিসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা। বিআরটি প্রকল্পটি 2012 সালে একনেকে অনুমোদন হয়। 20.5 কিলোমিটার সড়কে ব্যয় করা হয়েছে 4,268 কোটি টাকা। বিআরটি ডেডিকেটেড লেনে আপাতত বিআরটিসি বাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ ছোট যানবাহন ব্যতীত অন্য কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না। উপদেষ্টা বলেন, পুরো বিআরটি প্রকল্প চালু হচ্ছে না। বিআরটিসি বাস চালুর মাধ্যমে প্রকল্পটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা এই যে কি অসুবিধা হয় এগুলো দেখার জন্যই সাময়িকভাবে আমরা বিআরটিসি বাস চালু করেছি। আমরা এটা করেছি এই জন্য যে আশেপাশে যাতে একটু যান কমে এবং অন্তত কিছু সংখ্যক যাত্রী যাতে দ্রুত পরিবহনের সুবিধা পায়। ঢাকা গাজীপুর রুটে বিআরটিসি সার্ভিস ও নতুন কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এই রুটে চলাচলকারী যাত্রীরা। যানজট কিছু পাবে না, সহজে আমরা চলে যেতে পারবো। ট্রেন জার্নি তো আরামের জানি, যদি সঠিক সময় সঠিক টাইমে যাতায়াত করে তাইলে আমাদের জন্য ভালো আর কি। আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। চরম দুর্ভোগ সহ্য করতে হয়, কারণ এখান থেকে ভালো ট্রেন সার্ভিস বা বাস সার্ভিস এতদিন ছিল না। সার্ভিসটা যেন অত্যন্ত ভালোভাবে আবার সর্বসারে যেন চালু থাকে। সব শ্রেণীর যাত্রীদের কথা বিবেচনায় রেখে এই যাতায়াত সার্ভিস চালু করা হয়েছে। এতে করে গাজীপুর থেকে যাত্রীরা ঢাকায় অফিস করতে পারবেন। এরপর নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে আরো একটি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ সাকিবের বোলিং, খেলবেন শুধু ব্যাটার হিসেবে। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বক্স ও ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ শিরোনামে একটি বই উপহার দেন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রূপপুরে হাসিনা জয় টিউলিপের হরিলুট, $5 বিলিয়ন দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল। 14 বছরে নিজেদের স্বার্থেই বাণিজ্য করেছে ভারত, সিকিভাগও মেলেনি প্রতিশ্রুত ঋণ সহায়তা।
সরকার চাইলে গুমের নির্দেশদাতা শেখ হাসিনার বিচার সম্ভব বলছে তদন্ত কমিশন। অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা জনগণের সামনে আসা উচিত বললেন তারেক রহমান। মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি চাকরিজীবী, সচিবালয়ে আজও পদবঞ্চিতদের অবস্থান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।